আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। বেঁকে বসল হামাস, ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে অনিশ্চয়তা। এদিকে কঠিন চাপে ইসরায়েল। জানাবো মুক্তির আনন্দেও নিষেধাজ্ঞা ইসরায়েলের। তেল আবিবের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করল মাদ্রিদ, জবাব দেওয়ার অঙ্গীকার। ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মধ্যেই চ্যালেঞ্জের মুখে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, 11 জনের প্রাণহানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। বেঁকে বসল হামাস, ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে অনিশ্চয়তা। 4 দিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে শনিবার 14 ইসরায়েলিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস। তবে মুক্তির বিষয়টি হুমকির মুখে পড়েছে, কারণ হামাস শর্ত দিয়েছে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েল যতক্ষণ পর্যন্ত ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না দেবে ততক্ষণ পর্যন্ত জিম্মিদের মুক্তি দেবে না তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সঙ্গে হামাসের 4 দিনের যুদ্ধবিরতি হয়েছে শুক্রবার। বিরতির প্রথম দিনই 13 ইসরায়েলি সহ 24 জন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং দ্বিতীয় দিনে শনিবার আরও 14 জনকে মুক্তি দিয়েছে। তবে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডস নতুন ঘোষণায় জানিয়েছে জিম্মিদের ফিরিয়ে নিতে হলে গাজার উত্তরাঞ্চলে ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিতে হবে। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে হামাসের সামরিক শাখার এই ঘোষণা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, কারণ হামাসের রাজনৈতিক শাখার এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চলছে। গাজার উত্তরাঞ্চলে ত্রাণ প্রবেশের শর্ত জুড়ে দিয়ে আল কাসেম ব্রিগেড বলেছে জিম্মিদের মুক্তি ততক্ষণ বিলম্ব হবে যতক্ষণ দখলদার ইসরায়েলি বাহিনী উত্তরাঞ্চলে ত্রাণ প্রবেশের চুক্তির শর্ত না মানছে। এছাড়া ফিলিস্তিনি বন্দীদের মুক্তির ব্যাপারে যে চুক্তি হয়েছে সেটি ইসরায়েলের না মানায় জিম্মিদের মুক্তি বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে আল কাসেম ব্রিগেডস। এবার কঠিন চাপে ইসরায়েল। যুদ্ধবিরতি শেষে গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু না করার জন্য কঠিন চাপে আছে ইসরায়েল। শনিবার আল জাজিরাকে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন গ্যালাফ স্টাডিজ সেন্টারের পরিচালক এবং কাতার ইউনিভার্সিটির সমসাময়িক মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অধ্যাপক মাহফুজ জৈরি। তিনি বলেছেন 4 দিনের যুদ্ধবিরতি শেষে গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু না করার জন্য তীব্র চাপে থাকবে ইসরায়েল, কারণ গাজা থেকে যে ছবিগুলো আসছে তাতে ধ্বংসের যে মাত্রা দেখানো হয়েছে সেটা জনমতের ওপর ব্যাপক প্রভাব ফেলবে। এছাড়া এটা তো স্পষ্ট যে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের এই অপারেশন চালিয়ে যাওয়াতে বিশেষ কোনো স্বার্থ নেই। তবে তিনি এও দাবি করেছেন, ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন যে ইসরায়েল পুনরায় গাজা আক্রমণের জন্য প্রস্তুত। মধ্যপ্রাচ্যের রাজনীতির এই অধ্যাপক বলেছেন, আমি নিশ্চিত নই যে তারা শুধু যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এটা বলছে কিনা, তবে এটা নিশ্চিত যে এর মাধ্যমে তারা আরও ইসরায়েলি বন্দীদের মুক্তি লাভ এবং হামাসকে আরও চাপে রাখার জন্য এমনটি বলেছে। তিনি আরও বলেছেন, যত বেশি বন্দীকে মুক্তি দেওয়া হবে আক্রমণ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা তত কমে আসবে। সূত্র আল জাজিরা। মুক্তির আনন্দতেও নিষেধাজ্ঞা ইসরায়েলের। ফিলিস্তিনের মুক্তি আনন্দে শেকল পরিয়ে দিল ইসরায়েল। যুদ্ধের 51 দিনের মাথায় শুরু হওয়া 4 দিনের যুদ্ধবিরতির প্রথম দ্বিতীয় দিনে এবং আজ তৃতীয় দিন ইসরায়েলের ফেলা লিফলেট হুঁশিয়ারিতে বলা হয়েছে দক্ষিণ থেকে উত্তর গাজায় যাওয়া যাবে না। গাজায় স্থানান্তর নিষেধাজ্ঞার পাশাপাশি দখলকৃত পশ্চিম জেরুজালেমে মুক্তি আনন্দ উদযাপনেও জরিমানার খক্ষ বসিয়েছে ইসরায়েলি সেনারা। বন্দি বিনিময় চুক্তি মোতাবেক এদিন হামাস 13 জিম্মি এবং 39 বন্দীকে মুক্তি দিয়েছে। মুক্তি পাওয়া জিম্মিদের পরিবারে নেমে এসেছে খুশি জোয়ার, কিন্তু এই আনন্দের দিনের ভেতরে ইসরায়েলি বর্বর সেনাদের ভয়ে চুপসে আছে পুরো ফিলিস্তিন। নিষেধাজ্ঞা জিম্মিদের ও তাদের পরিবারকে মিডিয়ার সঙ্গে কথা বলা, সম্প্রদায়ের সমাবেশ করা অথবা উদযাপন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। নিষেধাজ্ঞা না মানলে পরিবারের উপর হামলা করার হুমকি দেওয়া হয়েছে। আল জাজিরা এবং সিএনএন থেকে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলে অফার কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি নারী ও শিশুদের প্রথম দলের মধ্যে মারাহ বাকির একজন 8 বছর পর ঘরে ফিরলেও তার পরিবার উচ্ছ্বাসে মেতে উঠতে পারেনি। মারাহুর বাবা জাওয়াত বাকির মিডল ইস্ট আইকে বলেছেন, ইসরায়েলি বাহিনী জানিয়েছে আমরা প্রকাশ্যে তার মুক্তি উদযাপন করলে আমাদের বাড়িতে হামলা চালানো হবে, সবকিছু ধ্বংস করে দেওয়া হবে, এমনকি তারা আমাকে গ্রেপ্তার করার হুমকি দিয়েছে। মারার মা সাওয়ান বাকির গাজা ইসরায়েলি আগ্রাসনের কথা উল্লেখ করেছেন, বলেছেন সেনারা দেশ জুড়ে মুক্তি উদযাপন করা কঠিন করে তুলেছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে আরেকজন মালাক তার মা ফাতিনা সালমান বলেছেন যে পুলিশ আমাদের বাড়িতে পাহারা দিচ্ছে, প্রতিবেশীদের আমাদের দেখতে আসা বাধা দিচ্ছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কর্মী ইতামার বেন গভির বলেছেন তিনি জেরুজালেমে বন্দীদের মুক্তি উদযাপনে যে কোনো প্রচেষ্টাকে দমন করবেন, তিনি এখনই তাই করছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে বেন গাভির স্থানীয় পুলিশ কমিশনার কবি সাপ্তাহিকে বন্দীদের মুক্তি উদযাপনের প্রচেষ্টার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছেন।
তেল আবিবের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করল মাদ্রিদ, জবাব দেওয়ার অঙ্গীকার। সন্ত্রাসবাদের প্রতি স্পেন সমর্থন দিচ্ছে বলে ইহুদিবাদী ইসরায়েলে অভিযোগ তুলেছে, তার বিরুদ্ধে ক্ষুব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ। ইসরায়েলি অভিযোগকে তিনি মিথ্যা এবং বাস্তবতা বিপর্জিত বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই অভিযোগ অগ্রহণযোগ্য এবং এর বিরুদ্ধে জবাব দেওয়া হবে। গাজা উপত্যকার রাফা ক্রসিংয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুজ যৌথ সংবাদ সম্মেলনে গাজায় হত্যাযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। নির্বিচারে ফিলিস্তিনি জনগণকে হত্যার জন্য তারা ইসরায়েলের নিন্দা করেছেন। সংবাদ সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, গাজায় আধুনিক সময়ে নিকৃষ্টতম মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এরপর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন স্পেন ও বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন। পাশাপাশি এই দুই দেশের রাষ্ট্রদূতকে তেল আবিবে তলব করে কঠিন ভাষায় গালমন্দ করা হয়েছে। ইসরায়েলি পদক্ষেপের পর স্পেনের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের অভিযোগকে মিথ্যা এবং বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, স্পেন এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের সভাপতি হিসেবে কাজ করছেন। স্পেন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্য সফরের সময় বহু সংখ্যক ফিলিস্তিনি নারী ও শিশুকে ইসরায়েলের হাতে নিতে হতে দেখা গিয়েছে। তিনি বলেন, ইসরায়েল আত্মরক্ষার যে দাবি করেছে তা অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। সূত্র পার্স টুডে। ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মধ্যেই চ্যালেঞ্জের মুখে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন নতুন একটি রাজনৈতিক দল গড়ার তোড়জোড় করেছেন। ইয়ামিনের আইনজীবী জানিয়েছেন, আবদুল্লাহ ইয়ামিন তার উত্তরসূরির কাছ থেকে সরে এসে নতুন দল গড়তে চান। এর মধ্য দিয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্টের সামনে সংসদীয় নির্বাচনে আগেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে চান তিনি। গত সেপ্টেম্বরের নির্বাচনে জিতে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রোগ্রেসিভ পার্টির অব মালদ্বীপসের প্রার্থী মোহাম্মদ মইজু 17 নভেম্বর শপথ গ্রহণ করেছেন। তিনি মইজু চীন ঘেঁষা হিসেবে ব্যাপকভাবে পরিচিত। এবারের নির্বাচনে মোহাম্মদ মইজু মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির নেতা ও ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিকে হারিয়ে ক্ষমতায় বসেন। সলি ভারতপন্থী হিসেবে পরিচিত, আর সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনও চীন ঘেঁষা। মালদ্বীপ শুধু পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি দেশ নয়, ভারত মহাসাগরে অবস্থানের কারণে ভূ রাজনৈতিকভাবে দেশটির কৌশলগত গুরুত্ব অনেক বেশি। পূর্ব ভূমধ্যসাগরে পশ্চিম নৌ বাণিজ্য পথ মালদ্বীপ ছুঁয়ে গিয়েছে। মোহাম্মদ মইজুর বয়স 45 বছর। তাকে অনেকেই আবদুল্লাহ ইয়ামিনের প্রক্সি হিসেবে বিবেচনা করেন, কেননা দুজনের মতাদর্শ এবং রাজনৈতিক ভাবধারা একই। তারা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইয়েমেন দুর্নীতির দায়ে 11 বছর কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন, তাই এবারে নির্বাচনে দাঁড়াতে পারেননি তিনি। এ কারণে ইয়েমেনের প্রক্সি হয়ে মইজু ক্ষমতায় বসেছেন বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। এবং সর্বশেষ জানিয়ে দিব, পাকিস্তানের শপিং মলে ভয়াবহ আগুন, 11 জনের প্রাণহানি। পাকিস্তানের করাচির একটি শপিং মলে আগুনে অন্তত 11 জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকেই। সকালে গতকাল এই ঘটনাগুলো ঘটেছে। পাকিস্তানে একাধিক সংবাদ মাধ্যম সূত্র খবর, শনিবার ভোরের দিকে করাচির 6 তলা বিশিষ্ট আরজে শপিং মলে আগুন লাগে। স্থানীয় সময় সকাল 6:30টার দিকে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখা যায় অনেক দূর থেকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। আগুন নেভানোর কাজ শুরু আগে থেকেই কমপক্ষে 11 জনের লাশ উদ্ধার করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতা উদ্ধার কাজ শুরু হয়েছে। প্রায় 50 জনকে নিরাপদে বার করে আনা হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে আগুন নেভানোর কাজ। এখনও আগুন লাগার স্পষ্ট কারণ জানা যায়নি। সংবাদ মাধ্যম সূত্র জানিয়েছে, জখম অবস্থায় বেশ কয়েকজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।